সে আজ অনেক দিনের কথা। তখন আমার বাবা শিশির কুমার ঘোষ বেঁচে ছিলেন। আমাদের পরিবারে তখন পরলোক সম্বন্ধে নিয়মিত চর্চা ও গবেষণা হতো। আমার বাবা সে সময় হিন্দু স্পিরিচুয়াল ম্যাগাজিন বলে পেততত্ত্ব বিষয়ক একখানা মাসিক পত্রিকাও বার করতেন। তখন সকালবেলা প্রায়ই আমাদের সার্কেলে বসা হতো, অর্থাৎ আমাদের পরিবারের জন কয়েক স্ত্রী পুরুষ একটা গোল টেবিলে হাত রেখে কোনো এক পরলোকগত আত্মার চিন্তা করতেন এবং যাতে খারাপ ও অসৎ আত্মা আসতে না পারে সেজন্য আমাদের একজন কীর্তন গান করতেন। সেই সময় প্রায়ই আমাদের কোনো না কোনো মৃত আত্মীয় আসতেন এবং যিনি যেদিন মিডিয়াম হতেন তার মাধ্যমে আমার বাবার সঙ্গে আলাপ আলোচনা করতেন। সামনে কাগজ পেন্সিল থাকতো, কোনো প্রশ্ন করলে সেই কাগজে লিখে জবাব দেওয়া হতো। তখন আমাদের বাড়িতে 3 জন মিডিয়াম ছিলেন। তার মধ্যে সবচেয়ে ভালো মিডিয়াম ছিলেন আমার এক সহোদরা দিদি, তার ডাকনাম ছিল ফুলি। একদিন আমার স্বর্গীয় মা সার্কেলে এসেছেন। বাবা তাকে প্রশ্ন করেছেন যে তিনি কোথায় আছেন, কাদের সঙ্গে আছেন এবং কেমন আছেন। আমার দিদির মাধ্যমে সেই সব প্রশ্নের জবাব লিখে দিচ্ছেন। একটু বাদে আমার মা বললেন, আমি যাচ্ছি। আমার যাবার সঙ্গে সঙ্গে ফুলিকে জাগিয়ে দাও। মিডিয়াম এই অবস্থাতে ঘোরাচ্ছন্ন থাকতেন এবং তার হাত ধরে ঝাঁকি দিয়ে তাকে জাগিয়ে দেওয়া হতো। সেদিন মা বললেন, এখানে এক খারাপ মেয়ে মানুষের আত্মা উপস্থিত আছে। ফুলিকে যদি এই আচ্ছন্ন অবস্থায় পায় তাহলে আমি চলে গেলেই সে ফুলিকে পেয়ে বসবে। আমি এই পেন্সিলটি যেই ছেড়ে দেবো তোমরা তৎক্ষণাৎ ফুলিকে জাগিয়ে দিও। মা পেন্সিলটি টেবিলের উপর ফেলে দেওয়া মাত্রই দিদিকে জাগানোর চেষ্টা করা হলো, কিন্তু ফল পাওয়া গেল না। কারণ সঙ্গে সঙ্গে দিদির চোখ লাল এবং হাতের মুঠি শক্ত হয়ে গেল। টেবিলে 2-3 বার ঘুষি মেরে তিনি কী সব বলতে লাগলেন। আমরা শুনলাম যে তিনি নিষ্কৃষ্ট উর্দু ভাষায় কথা বলছেন এবং যেন বিড়বিড় করে গালাগালি দিচ্ছেন। বাবা এবং আমাদের আরও 2-1 জন তাকে চলে যেতে বললেন, কিন্তু তিনি কোনো কথাই শুনলেন না। ক্রমে দুরন্ত হয়ে উঠলেন। তার ভাষা আরও খারাপ, কঠোর ও হয়ে উঠল। আমার দিদি উর্দু ভাষায় একটিও কথা জানেন না, অথচ তার মুখ দিয়ে তখন অনর্গল এই ভাষা বার হচ্ছিল। একটু বাদেই দিদি উঠে দাঁড়ালেন এবং ঘর থেকে বেরিয়ে পাশের নির্জন ছাদে গেলেন। সেখানে একটা ময়দার সামনে বসে পা দোলাতে দোলাতে তেরি মেরি করে একটা গান গাইতে লাগলেন। ততক্ষণে আমাদের বাড়ির অনেকে ছাদে এসে গেছেন। বাবা পেততত্ত্ব নিয়ে গবেষণা করতেন বলে তার ওপর আমাদের দৃঢ় বিশ্বাস ছিল তিনি দিদিকে রক্ষা করতে পারবেন। কিন্তু আমার বাবা হঠাৎ বললেন, হা ভগবান, এ কী করলে? তখন আমার দিদির প্রাণের আশা ছেড়ে দিল। আমার এক বলশালী দাদা ছিলেন, তিনি বললেন, দাঁড়াও, আমি ভূতকে মজা দেখাচ্ছি। তিনি দেশলাই জেলে আমার দিদির পিঠে ছ্যাঁকা দিতে লাগলেন। বড় বড় 4-5টা ফোস্কা উঠল, কিন্তু দিদির গ্রাহ্য নেই, বরঞ্চ মাথা নেড়ে আর পা দুলিয়ে দুলিয়ে সেই উর্দু গানটা গেয়ে যেতে লাগলেন। এতক্ষণে আমরা বুঝতে পেরেছি দিদিকে আর বাঁচানো যাবে না। ঠিক সেই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটল। নর্দমার পাশে দেওয়ালের একটা কোণ ছিল, সেটা একেবারে নির্জন। হঠাৎ দিদি দাঁড়িয়ে উঠে সেই কোণের দিকে চেয়ে জোড়ো হাত করে তো গড় পাড়ি বলে করুণাভাবে চিৎকার করতে লাগলেন এবং হঠাৎ 2 হাত মাথার উপরে তুলে সজোরে বুক চেপে মাটিতে পড়ে গেলেন। যার জ্ঞান আছে তেমন কোনো লোক শটাং ওভাবে মাটিতে পড়তে পারে না, কারণ ওই রকম পড়লে শরীরে ভীষণ আঘাত লাগে। দিদি পড়ে যাওয়াতে 1 বালতি জল তার মাথায় ঢেলে দেওয়া হলো, আর সঙ্গে সঙ্গে দিদির ভীষণ চিৎকার, জ্বলে গেলুম জ্বলে গেলুম।
কারণ পিঠের সেই ফোস্কায় জল লেগেছিল। দিদিকে তুলে তার ঘরে নিয়ে যাওয়া হলো। তার পিঠের যন্ত্রণা লাঘবের জন্য ওষুধ দেওয়া হলো। এই ঘটনার তাৎপর্য কী জানাবার জন্য এর কদিন বাদে আবার সার্কেলে বসা হলো। আমার মা এসে জানালেন যে তিনিও তার পিঠে দিদি এই দৃশ্য পেতাত্তাকে তাড়িয়ে দিয়েছিলেন। বাবা বললেন, কেমন করে তাড়ালে? মা বললেন, ভালো আত্মার সামনে দুষ্ট আত্মা খুবই দুর্বল হয়ে পড়ে। আমরা কটমট করে তার দিকে চেয়ে বললুম যে এখনই ছেড়ে যাবি তো যা, নইলে তোর অশেষ দুর্গতি করব। তখন সে বলল, তোমাদের পায়ে পড়ি, আমায় কিছু করো না, আমি এখনই ছেড়ে যাচ্ছি। তারপরে মা জানালেন যে মেয়েটি চা বাগানের কুলে ছিল, তার উপর অত্যাচার করা হতো এবং সেই জন্যে সে আত্মহত্যা করেছিল। সে বড় দুঃখী, সেজন্য সে একটা ভালো দেহ পেলে তাতে আশ্রয় নিতে চায়। এই ঘটনা যখন ঘটেছিল তখন আমার মাত্র 10 বছর বয়স। তবুও ব্যাপারটা সম্পূর্ণ মনে আছে। এর কারণ এই যে পরে বহুবার ঘটনাটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।